আসসালামু আলাইকুম, আমি নাহিদ ভাইয়া। আজকে আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের নাম কোষ ও এর গঠন। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম, এইটা নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকসটা আমাদের লিখিত পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ হলেও এখান থেকে এমসিকিউ বা ক বা খ হয়ে থাকে। অতএব এইটা আমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আমাদের পড়তে হবে প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট। এখন আমরা অনেকেই কিন্তু প্রোটোপ্লাজম ও প্রোটোপ্লাস্টকে একই মনে করি, কিন্তু না, প্রোটোপ্লাজম ও প্রোটোপ্লাস্ট এটি ভিন্ন কিছু। অতএব চলে আসো আমাদের প্রোটোপ্লাস্ট। এখন আমাদের এই যে প্রোটোপ্লাস্ট এটি আমাদের অংশ আছে। এই প্রোটোপ্লাস্ট কাকে বলে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আমাদের মনে রাখতে হবে একটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতরে সমস্ত অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। কি কি আছে? কোষ প্রাচীরের ভিতরে আছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। এই তিনটিকে একত্রে কি বলা হয় বলতো? প্রোটোপ্লাস্ট। আর প্রাণী কোষের ক্ষেত্রে সমস্ত কোষকেই কি বলা হয় বলতো? প্রোটোপ্লাস্ট। এখন চলে আসো প্রোটোপ্লাস্টের মধ্যে কি আছে মনে রাখতে হবে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতরের ভিতরের সমস্ত অংশকেই বলা হয় প্রোটোপ্লাস্ট। তার মানে সমস্ত উদ্ভিদ কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করব, যে কোষ প্রাচীর আছে আর এর ভিতরে কি আছে? প্রোটোপ্লাস্ট আছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে সমস্ত অংশকে আমরা কি বলবো? প্রোটোপ্লাস্ট। এখন এই যে প্রোটোপ্লাস্ট আমরা বললাম, এই প্রোটোপ্লাস্টের যে অংশগুলো আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। মানে মোট আমাদের দুইটা ভাগ আছে। কিন্তু তার আগে আমাদের কি কি আছে দেখো। প্রোটোপ্লাস্টের মধ্যে আছে হলো কোষ ঝিল্লি, প্রোটোপ্লাস্টের মধ্যে কোষ ঝিল্লি আছে। দেন কি আছে? সাইটোপ্লাজম। তারপর আছে নিউক্লিয়াস। তাহলে এখন দেখো, একটি প্রোটোপ্লাস্টের মধ্যে তিনটি উপাদান আছে: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। এখন এই প্রোটোপ্লাস্টের উপাদান দুইটা আছে, একটি হলো সজীব আর একটি রয়েছে নির্জীব। সজীব এবং কি নির্জীব, এই দুইটি উপাদান। এখন এই নির্জীব উপাদানকে আমরা বলবো অপ্রোটোপ্লাজমীয় অংশ। অপ্রোটোপ্লাজমীয় অংশ বলা হয়। দেন আমাদের সজীব যে উপাদান আছে, এই সজীব উপাদানকে আমরা বলবো প্রোটোপ্লাজম। কি বলবো? প্রোটোপ্লাজম। তাহলে আমরা একটা শর্টকাট সংজ্ঞা বলতে পারি যে প্রোটোপ্লাস্টের শুধুমাত্র সজীব উপাদানকে কি বলা হয় বলতো? প্রোটোপ্লাস্ট। এই যে প্রোটোপ্লাস্ট আছে, এই প্রোটোপ্লাজম বলা হয়। এখন আমাদের এই যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা কি? দুইটা সংজ্ঞা আছে। প্রোটোপ্লাস্টের সজীব উপাদানকে বলা হয় প্রোটোপ্লাজম। দেন আরো একটা সংজ্ঞা বলা যায়, কোষের ভিতরে স্বচ্ছ আঠালো জেলির ন্যায় থকথকে কয়েডাল পদার্থকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম।
প্লাজম। ওকে, এই প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেছেন বিজ্ঞানী পারকিনজে। আমরা মনে রাখবো পারকিনজে প্রোটোপ্লাজম। তাহলে আমরা একটু সংজ্ঞাগুলো লিখে নিই। সংজ্ঞার ক্ষেত্রে আমাদের আছে কোষের ভিতরে স্বচ্ছ আঠালো জেলির নেই, কোষের ভিতরে স্বচ্ছ আঠালো জেলির নেই থকথকে ও কলয়েডাল ধর্মী সমস্ত পদার্থকে বলা হয় সমস্ত অংশকে কি বলে বলতো? প্রোটোপ্লাজম বলে। তাহলে আমাদের এই প্রোটোপ্লাজমটা কাকে বলে বুঝতে হবে। কোষের ভিতরে স্বচ্ছ আঠালো জেলিন নেই থকথকে ও কলাডাল ধর্মী সমস্ত অংশকে কি বলা হয়? প্রোটোপ্লাজম বলা হয়। এখন দেখো, এই প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী পারকিনজে ব্যবহার করেন। তাহলে সমস্ত প্রোটোপ্লাজম আমাদের হলো। দেন আমরা পড়লাম হলো কে ব্যবহার করেছেন প্রোটোপ্লাজম শব্দটি। আমরা বলবো এই যে এখানে আছে কি বলতো? প্রোটোপ্লাজম পারকিনজে। এখন আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে দুইটা কথা আমরা একটু ভালোভাবে মনে রাখবো। বিজ্ঞানী হাক্সলে, আমরা ফান করে বলতে পারি হাগলে, তিনি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন। পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেন কে? বিজ্ঞানী হাক্সলে। ওকে, দেন এটি ক্ষয়ে আসবে কেন প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। তাহলে আমরা একটু এটা দেখার চেষ্টা করি কি কি আমাদের ব্যাখ্যা আছে। তাহলে আমাদের প্রথমে আছে হলো বিজ্ঞানী হাক্সলে, তিনি কি বলেন? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেন। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেন। এই যে ভৌত ভিত্তি বলা হয়, কেন ভৌত ভিত্তি বলা হয়? মনে রাখতে হবে জীবন ধারণের জন্য সকল মৌলিক ও জৈবিক কার্যাবলী কে নিয়ন্ত্রণ করে? প্রোটোপ্লাজম। এই জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, আমরা এখানে এই ব্যাখ্যাটা একটু একদম শর্টকাটে বুঝবো। জীবন ধারণের জন্য সকল জৈবিক ও মৌলিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো, জীবন ধারণের জন্য সকল জৈবিক ও মৌলিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে বলেই কিন্তু কি বলা হয়? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। কারণ প্রোটোপ্লাজম বলতে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আর একটি কোষের এই ছাড়া আর কি আছে? তার মানে সকল কাজগুলো তো কোষের মধ্যেই হয়। আর কোষ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? প্রোটোপ্লাজমকে বোঝাচ্ছে। তার মানে এখানেই তো সবকিছু হবে। এই জন্যই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। এখন এখানে আমাদের আরো একটা কোশ্চেন আছে। আমরা যদি বলি যে কেন পানির ওপর না জীবন, তাহলে আমরা বলবো যে এখানে কত পার্সেন্ট পানি আছে? আমরা জানি 70 থেকে 90% কি আছে? পানি। 90% পানি রয়েছে। এই যে পানি পরিমাণ যদি কমে যায়, তাহলে পানি পরিমাণ কমে যায়
তাহলে আমাদের কি হবে, পানি পরিমাণ যদি কমে যায় তাহলে প্রোটোপ্লাজম সংকুচিত হবে। ঠিক আছে, প্রোটোপ্লাজম সংকুচিত হয়, সংকুচিত হয়। তাহলে দেখো কমে যায় তাহলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়, আর প্রোটোপ্লাজম সংকুচিত হলে কোষ কি হবে, কোষ মারা যায়। ঠিক আছে, কোষ মারা যায়। আর যদি কোষ মারা যায় এই জন্য কি বলা হয়, পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি, পানির অপর নাম হলো জীবন। তাহলে আমাদের এই কথাগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, এখন প্রোটোপ্লাজমের মধ্যে আমাদের বৈশিষ্ট্য আছে বেশ কয়েক ধরনের। যেমন প্রোটোপ্লাজমে আছে আমাদের জৈবিক বৈশিষ্ট্য, ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য। আমরা এগুলো একটু দেখবো এমসিকিউর জন্য, এখান থেকে লিখিত আসার চান্স খুব কম। অতএব আমরা একটু চলে আসি প্রোটোপ্লাজমের, আমাদের প্রথমে দেখাবো প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য। একদম সহজ। তাহলে প্রোটোপ্লাজমে কি পড়াবো আমরা, রাসায়নিক বৈশিষ্ট্য। তাহলে এই যে রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে, প্রথমে আমরা এখানে মনে রাখতে হবে প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটি প্রোটোপ্লাজমকে দুইটা ভাগে ভাগ করব। দেন এটাকে আমরা বলবো জৈব উপাদান, জৈব কি বলা হয়, জৈব উপাদান। আরেকটি আছে অজৈব উপাদান, অজৈব উপাদান। এই যে জৈব উপাদান আছে, জৈব উপাদানের মধ্যে আমাদের কিছু উপাদান রয়েছে, যেমন জৈব উপাদানের মধ্যে রয়েছে প্রোটিন, আমাদের রয়েছে প্রোটিন, তারপর কি আছে লিপিড, লিপিডের পরে কি আছে শর্করা, ও কি রয়েছে ভিটামিন। এই যে এগুলো জৈব উপাদান রয়েছে, জৈব উপাদানের মধ্যে সবচেয়ে বেশি আছে কি প্রোটিন রয়েছে বেশি। প্রোটিন কি আছে সবচেয়ে বেশি। আমাদের এই কথাটা মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসবে। তাহলে কোন উপাদানটি বেশি আছে, তাহলে আমরা মনে রাখবো সবচেয়ে বেশি আছে কি বলতো, প্রোটিন। ওকে, তারপরে আমরা মনে রাখবো হলো অজৈব পদার্থ আছে। এই অজৈব পদার্থগুলোকে আমরা একটু মনে রাখার চেষ্টা করি। অজৈব পদার্থ আমাদের এখানে আছে হলো অজৈব পদার্থ। এই অজৈব পদার্থগুলোর মধ্যে দুইটা উপাদান আছে, একটি হলো পানি। কি আছে, পানি। আমরা জানি পানির পরিমাণ 70 থেকে কত পার্সেন্ট, 90%। এই যে পানি সবচেয়ে কি আছে কত বেশি, তার মানে যদিও নাম কোষ, জীবকোষ, কিন্তু এখানে জৈব পদার্থের পরিমাণ কি কম, অজৈব পদার্থের পরিমাণ বেশি। কেন, কারণ পানি একটি অজৈব পদার্থ, এর পরিমাণ সবচেয়ে কি আছে বেশি। এখন চলে আসো, এখানে আছে খনিজ লবণ। খনিজ লবণ, এই খনিজ লবণের মধ্যে কি কি আছে, পটাশিয়াম, দেন এখানে আছে সোডিয়াম, এবং রয়েছে কি ক্যালসিয়াম ইত্যাদি উপাদানগুলো রয়েছে। যদি এই কথাগুলো মনে রাখা হয় তাহলে আমাদের মোটামুটি কি হবে, রাসায়নিক গঠন শেষ। রাসায়নিক গঠনের মধ্যে মেন যে কথাটা আছে মনে রাখতে হবে যে জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি কি আছে প্রোটিন, অজৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি কি আছে পানি। এবং পানি শুধুমাত্র অজৈব পদার্থের মধ্যে না, পুরো কোষের মধ্যে সবচেয়ে বেশি আছে কি বলতো, এই যে পানি বা অজৈব পদার্থ। ওকে, আমরা এই অংশটা দেখে নিব। এরপর আমরা পড়াবো হলো ভৌত গঠন। ভৌত গঠন আমাদের খুবই ইম্পর্টেন্ট। সবাই চলে আসো আমাদের প্রোটোপ্লাজমের ভৌত গঠন। এখন এই প্রোটোপ্লাজমের ভৌত যে গঠনটা আছে, দেখো ভৌত গঠন, ভৌত গঠন এটা এমসিকিউ পরীক্ষা আসবে। আমরা একটা একটা করে শর্টকাট একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট, ভৌত গঠনের মধ্যে প্রোটোপ্লাজম কেমন, প্রোটোপ্লাজম হলো মনে রাখতে হবে স্বচ্ছ। স্বচ্ছ কোথা কোথা আছে, অর্ধ স্বচ্ছ, স্বচ্ছ, আঠালো, কেমন আছে আঠালো। দেন কার নেই, জেলির নেই,
জেলির নেই, স্বচ্ছ আঠালো জেলির নেই, থকথকে থকে, ঠিক আছে, থকথকে পদার্থ। তাহলে আমাদের এগুলো কিন্তু সত্য মিথ্যা কোশ্চেন দিবে। নিচে কোনটি প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়? তাহলে এই স্বচ্ছ বা কোথাও কোথাও আছে অর্ধস্বচ্ছ আঠালো জেলির নেই থকথকে পদার্থ দেন, এটি কেমন আছে? দানাদার। কেমন হবে বলতো? দানাদার ও কলয়েডাল ধর্মী, দানাদার ও কলয়েডাল ধর্মী, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে আমাদের কি আছে? দানাদার এবং কলয়েডাল ধর্মী, তারপর দানাদার হয় এবং সেই দানাগুলো পানি শোষণ করে, এই জন্য কি বলি? কলয়েডাল ধর্মী আছে। দেন আমরা বলতে পারি প্রোটোপ্লাজম, এটি আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। তাহলে কেমন হবে? মানে পানিতে ডুবে যাবে। আপেক্ষিক গুরুত্ব, বিজ্ঞানী আর্কিমিডিস এটি নীতি প্রদান করেছেন। আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, পানি অপেক্ষা কি আছে? বেশি হয়, মানে পানিতে ডুবে যাবে। এবং আমরা মনে রাখতে পারি যে এটি কি হয়? আমাদের তরল থেকে জেলিতে পড়ে দেওয়া, তরল থেকে জেলিতে, তরল থেকে কি হবে? জেলিতে ও জেলি থেকে তরলে পরিণত হয়। জেলি থেকে কি হবে? তরলে পরিণত হয়। তরলে পরিণত হয়। তাহলে এখানে এটা আমরা মনে রাখবো যে তরল থেকে জেলিতে এবং জেলি থেকে তরলে পরিণত হবে। দেন আমাদের আরো কিছু মনে রাখতে হবে। একটা বৈশিষ্ট্য আছে যে প্রোটোপ্লাজম তাপ বলো, অ্যাসিড বলো বা অ্যালকোহল, যে কোনো একটা, তাপ, অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে। ওকে, অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে, আমরা এগুলো একটু মনে রাখবো। তাহলে আমাদের প্রোটোপ্লাজমে কি হবে? ভৌত গঠন শেষ। আমাদের প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য যেটা আছে আমরা মনে রাখবো, প্রোটোপ্লাজম বিভিন্ন উত্তেজনা সাড়া দেয়, যেমন কোষের বৃদ্ধি, কোষের জনন, আবার কোষের শ্বসন, সালোক সংশ্লেষণ, বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় কোষ সাড়া প্রদান করে। এই ধরনের আমাদের উত্তেজিত হওয়া বা অবস্থাকে আমরা বলছি প্রোটোপ্লাজমে কি বলতো? জৈবিক বৈশিষ্ট্য। আমাদের এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেটা হলো প্রোটোপ্লাজমের চলন। এখন আমরা চলে আসি প্রোটোপ্লাজমের চলন থেকে। ওকে, আমরা হেডিং দিব প্রোটোপ্লাজমের চলন। কি হবে? প্রোটোপ্লাজমের চলন। তাহলে প্রোটোপ্লাজমের যে চলন আছে আমরা জানি প্রোটোপ্লাজম স্থির নয়, প্রোটোপ্লাজম গতিশীল, যার প্রমাণ আমাদের কাছে আছে। কি প্রমাণ? আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে খাদ্য তৈরি হয়, ক্লোরোপ্লাস্টের মাধ্যমে খাদ্য তৈরি হয়। সেই খাদ্য ম্যাট্রিক্সে উৎপন্ন হওয়ার পরে কোথায় যায়? মাইটোকন্ড্রিয়ায় যায়, দিয়ে ভেঙে শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে অবশ্যই একটি উপাদান, যেমন রাইবোজোম প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তার মানে অবশ্যই আমাদের এখানে কি হয় বলতো? ছড়িয়ে পড়ে। তাহলে এইটা স্থির হলে ছড়াতো না। তাহলে প্রোটোপ্লাজম স্থির নয়, গতিশীল। সেই গতিময়তাকে কি বলা হয়? প্রোটোপ্লাজমের চলন। তাহলে আমরা চলো প্রোটোপ্লাজমের চলনের সংজ্ঞাটা আমরা লিখে নিই। এর পরীক্ষায় আমাদের ক নম্বরে আসতে পারে যে প্রোটোপ্লাজমের চলন। তাহলে আমরা বলতে পারি প্রোটোপ্লাজম স্থির নয়। প্রোটোপ্লাজম, তাহলে আমাদের মনে রাখতে হবে প্রোটোপ্লাজম স্থির নয়। প্রোটোপ্লাজম কেমন? গতিশীল। আর এই গতি
ময়তাকে, তাহলে প্রোটোপ্লাজম স্থির নয়, গতিশীল। আর এই গতিময়তাকে বলা হয় প্রোটোপ্লাজমের চলন। কি হলো? প্রোটোপ্লাজমের চলন। তাহলে এই যে প্রোটোপ্লাজমের চলন বলা হয়, ঠিক আছে। তাহলে আমাদের প্রোটোপ্লাজমের যে চলন আছে, এই চলনের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হলো আবর্তন বা সাইক্লোসিস। কি আছে? আবর্তন আছে বা সাইক্লোসিস। আবর্তন বা সাইক্লোসিস। তাহলে আমাদের আবর্তন বা সাইক্লোসিস কি? আমরা জানি যে সাপোর্ট থাকলে অনেক কিছু করা সম্ভব। যেমন যদি তোমার পাশে বড় কেউ থাকে, তখন তোমার তার হেল্প না থাকলেও শুধুমাত্র সাহস যোগালেই কিন্তু অনেক কিছু করা যায়। যেমন দেখা যায় যে নেতা থাকলে নেতার যে শীর্ষ আছে তারা কিন্তু অন্যরকম একটা শক্তি পাবে। ঠিক তেমনই যদি উদ্ভিদ কোষ হয়, তাহলে উদ্ভিদ কোষের চারিপাশে কোষ প্রাচীর থাকার কারণে এখানে চলনটা একটু দ্রুত হয়, মানে জলস্রোতের মতো হয়। আর এই জলস্রোতের মতো যে চলন, তাকে আমরা বলছি আবর্তন বা সাইক্লোসিস। কিন্তু কোষ প্রাচীর না থাকলে এত জলস্রোতের মতো চলন দেখা যায় না। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে আবর্তন বা সাইক্লোসিস কি। তাহলে আবর্তন বা সাইক্লোসিস কি? কোষ প্রাচীর যুক্ত কোষে কি করতে হবে? কোষ প্রাচীর যুক্ত কোষে জলস্রোতের মতো। তাহলে কোষ প্রাচীর যুক্ত কোষে জলস্রোতের মতো যে চলন, তাকে কি বলে বলতো? আবর্তন বলে। তাহলে কোষ প্রাচীর যুক্ত কোষে জলস্রোতের মতো চলনকে আমরা বলছি আবর্তন বা সাইক্লোসিস। এই আবর্তন বা সাইক্লোসিস আমাদের কয় ধরনের আছে? আবর্তন বা সাইক্লোসিস আছে দুই ধরনের। এটি হলো, প্রথমে আছে একমুখী। তাহলে আমাদের মনে রাখতে হবে কি আছে? একমুখী। আর এটা আছে হলো বহুমুখী, আমরা বলতে পারি বহুমুখী, ঠিক আছে। তাহলে একমুখী আছে এবং কি আছে? বহুমুখী। তাহলে আমাদের এখানে দেখো, আমাদের একমুখী আছে, বহুমুখী আছে। তো এই যে একমুখী আমরা বলছি, এই একমুখী মানে কমন সেন্স, এখানে একটা গহ্বর আছে, এটাকে কেন্দ্র করে একদিকে চলছে, এটা হলো একমুখী। তার মানে একমুখী ক্ষেত্রে গহ্বর আছে কয়টি? একটি গহ্বর রয়েছে, যাকে বলছে কোষ গহ্বর। আর একটি কোষ গহ্বর থাকলে চলন হবে কি বলতো? একদিকে চলতে থাকে, এক দিকে চলতে থাকে, ঠিক আছে, একদিকে চলতে থাকে। তাহলে একমুখী চলন মানে কি? একটি গহ্বর আছে, সেই একটা গহ্বরকে কেন্দ্র করে কি চলতে থাকে, তখন তার নাম কি বলতো? একমুখী চলন। দেন একমুখী চলনের নাম কি? এটা মনে রাখতে হবে হলো কোষস্থ। তাহলে একটি গহ্বরকে কেন্দ্র করে একদিকে চলতে থাকে, তখন তার নাম একমুখী চলন। যেমন কি কি আছে? পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন, প্রোটোপ্লাজমের চলন। তাহলে আমাদের মনে রাখতে হবে পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। দেন আমাদের এখানে আমরা বলবো যে আমাদের আছে হলো বহুমুখী চলন। তাহলে একটু আমরা দেখে নিই যে বহুমুখী চলনের মধ্যে কি আছে। এখানে কোষ গহ্বর কি হবে? একাধিক কোষ গহ্বর, একাধিক কোষ গহ্বর রয়েছে। তাহলে কোষ গহ্বর আছে একাধিক। দেন বহুদিকে মানে বিভিন্ন দিকে হবে, তাহলে বিভিন্ন দিকে হবে চলন, বিভিন্ন দিকে কি হবে? চলন হবে, বিভিন্ন দিকে চলন হবে। আর বিভিন্ন দিকে যদি চলন হয় তখন তাকে বলা হয় বহুমুখী চলন, মানে বহুদিকে চলন। ধরে নাও এখানে কি আছে? একটা গহ্বর এদিকে চলছে,
এখানে একটা খবর আছে এদিকে চলছে, তার মানে ইচ্ছা মতো চলন হবে, ঠিক আছে? তখন হবে আমাদের বহুমুখী চলন। বহুমুখী চলনের উদাহরণ হলো ট্রেডিসেন্টিয়া, ট্রেডিসেন্টিয়া এর উদ্ভিদ আছে, ট্রেডিসেন্টিয়া এর চলন। ওকে, তাহলে আমরা মনে রাখবো হলো বহুমুখী, বহুকোষ গহ্বর, বহুদিকে চলবে, ঠিক আছে? এবং এর উদাহরণ হলো বহু ভাষা, মানে ইংলিশে লেখা থাকবে। আর একমুখী মানে একদিকে হবে, একটি কোষ গহ্বর, একক ভাষা। নাম কি বাংলা ভাষায় আছে? পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। তাহলে এই কথাগুলো আমরা মনে রাখবো, এগুলোর উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের এইচএসসি ও অ্যাডমিশন পরীক্ষা আসবে। আমরা যদি এই অংশগুলো মনে রাখি তাহলে আমাদের প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবগুলো এখান থেকে কমন পাবো। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমাদের বিস্তারিত বলা যাবে। ওকে, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।